শুভেচ্ছা আমন্ত্রণ শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তিনি। এবার ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকেল 4:30টায়। আর এ সময় নির্বাচন কমিশনার আরও জানান, মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ করবে। আর কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। তফসিলের পর আচরণবিধি মানার ক্ষেত্রে প্রত্যেক উপজেলা বা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। আর তফসিলের পরে 48 ঘণ্টার মধ্যে পোস্টার সরাতে হবে বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি, তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, যেসব সহায়তা দেয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে। বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশের সকল ষড়যন্ত্র কেবল জনগণ ও গণতন্ত্রই রুখে দিতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর খাবারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয়ে সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্য খাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব বলে জানান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের মতো কিছু লোক এখনো বিএনপি সমালোচনা করছে, যারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন, এবার বিএনপিকে দেখার আহ্বান জানান তিনি। বলেন, একটি দলকে মানুষ 1971 সালে দেখেছে, কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা ও মাপনের ইজ্জত লুণ্ঠন করেছে। আমি যখন জয়েন করেছি লাইনে, পরিকল্পনা, সেই পরিকল্পনার পক্ষে ইনশাআল্লাহ 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী 3টি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তীতে জোটে আরও দলের সংখ্যা বাড়তে পারে বলে জানান জোট নেতারা। নাহিদ ইসলাম বলেন, এটি নির্বাচনী নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। সামনের নির্বাচন প্রক্রিয়াতে তারা ঐক্যবদ্ধ থাকবেন। আরও জানান, সংস্কারকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তারা, নির্বাচনে যোগ দেবেন একসাথে। এই জোটটা কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো। এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। খালেদা জিয়া হাসপাতালে 2 সপ্তাহ পেরোলো। পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পিছিয়েছে। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গেল 15 দিন ধরে দেশের মানুষের দৃষ্টি এই হাসপাতালে। লম্বা সময় জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে। সবার মনে প্রশ্ন এখন একটি, কেমন আছেন খালেদা জিয়া?
খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে প্রায়ই আসছেন দলের নেতাকর্মীরা। এরই মধ্যে বাড়ানো হয়েছে হাসপাতালের সার্বিক নিরাপত্তা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল আজ, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া চান মির্জা ফখরুল। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। গেল 6 বছর ধরে নানা জটিলতার বিরুদ্ধে লড়াই করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও কয়েক দফা গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তিনি। তবে এ দফায় প্রলম্বিত হচ্ছে সুখবর প্রাপ্তির অপেক্ষার প্রহর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে আমরা যাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন সেখানে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ফয়সাল? আমরা খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সবশেষ তথ্য জানতে চাচ্ছি। আজ কখন নাগাদ ব্রিফিং হতে পারে সেটিও জানাবেন। বৃষ্টি, ব্রিফিংয়ের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে তারা আসলে খোলাসা করেননি যে কখন নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ আপডেট গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে জানাবেন। যদি সে বিষয়টি এখনও পর্যন্ত বিএনপি কিংবা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এর আগেই মূলত এখানে বিকেলের দিকটায় আমরা দেখেছিলাম যে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তিনি হসপিটালে এসেছেন এবং তিনি বর্তমানে হসপিটালে অবস্থান করছেন এবং সেখানে দেশি বিদেশি অন্যান্য ডাক্তারদের সাথে তিনিও মূলত বেগম জিয়ার যে স্বাস্থ্যের পরিস্থিতি সে বিষয়টি সমন্বয় করছেন। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন গত 23 তারিখ থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 2 দফা তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি তার শারীরিক কারণেই মূলত তাকে নেওয়া যায়নি। যে সেই প্রেক্ষিতেই মূলত লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনি বাংলাদেশে আসেন এবং চিকিৎসাধীন শাশুড়ির পাশে থেকেই মূলত পুরো চিকিৎসার যে ব্যাপারটি সেটি তিনি সমন্বয় করছেন। আপনি জানেন যে খালেদা জিয়ার চিকিৎসায় ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণের নেতৃত্বে মূলত এই চিকিৎসাটি চলছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার আসলে কিছুটা উন্নতি হলে পরবর্তীতে অবনতি হচ্ছে, এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে লাস্ট কয়েকদিন ধরে যেমনটি চিকিৎসা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাস্থ্যের কিছু অপরিবর্তিত রয়েছে। তো এখন পর্যন্ত যে বিদেশে নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি মূলত তার স্বাস্থ্যের যদি আরেকটু উন্নতি হয় কিংবা তার যে ভ্রমণ করার মতো পরিস্থিতি যদি হয় তবেই তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। তবে এখনো পর্যন্ত সে বিষয়ে মেডিকেল বোর্ড কিংবা পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে সে বিষয়ে জানানো হয়নি। আর স্বাস্থ্যের বিষয়ে হয়তো পরবর্তী সময়ে তো ব্রিফ করা হবে সে বিষয়ে তখন আপনার মাধ্যমে এবার দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ ফয়সাল। 3 দফা দাবি আদায়। আগারগাঁয়ে সড়কে অবস্থান করছেন আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে করে যান চলাচল আটকে আছে। আর বিটিআরসি ভবনের নিরাপত্তায় যোগ দিয়েছেন সেনা সদস্যরা। এদিকে বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে বিটিআরসি ভবনে আলোচনায় বসছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সিন্ডিকেট প্রথা বিলোপ, মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছে মোবাইল বিজনেস কমিউনিটি। মোবাইল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে আলোচনায় সমাধান হবে না বলেও জানান আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকেই দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নেন ব্যবসায়ীরা। কমিউনিটির নেতারা NEIR সংস্কার, মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবি জানান। ব্যবসায়ীদের অভিযোগ, NEIR বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও সেটের দাম বেড়ে যাবে। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে যানজটের কবলে পড়ে নগরবাসী। সীমাহীন ভোগান্তি পোহাতে হয় তাদের।
আমদানির সুযোগ দেন, ট্যাক্স কমান, এই অসহনীয় ট্যাক্স আমরা মেনে নেব না। 6টার সময় ওনারা মিটিং করবে, ওখান থেকে যে ফিডব্যাক আসবে আমরা দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরবো না। রাস্তাঘাট বন্ধ করে তো দাবি আদায় করতে পারে না। আজকে তো মানে পুরোটাই লস আমার ভাই, আমরা দিন আনি দিন খাই, আমাদের ভাই অত কিছু থাকলে তো আমরা রিক্সা চালাইতাম না। অনুমান 12টা থেকে আমরা বসা, সব যাত্রী নেমে গেছে, আমাদের তো বিলে লিখে দিচ্ছে, আমাদের তো ক্ষতিপূরণ এটা তো মালিকে জানো না। পূর্ব ঘোষিত হলে আমরা যদি জানতে পারতাম তাহলে বিকল্প রাস্তা অথবা থেকে যেতাম, কিন্তু এখানে তো খাওয়ার ব্যবস্থাও নেই। আমরা একটু এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী হুমায়ুন রশিদ জীবনের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। জীবন, এখন রাস্তাঘাটের কি অবস্থা জানাবেন? আইসিটি মন্ত্রণালয়ের সাথে আন্দোলনকারীদের যে বৈঠকের কথা ছিল সেটি কি শুরু হয়েছে? মোবাইল ফোন ব্যবসায়ীদেরকে সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আইসিটি মন্ত্রণালয়, বিটিআরসি এবং এনবিআরের একটি প্রতিনিধি দল তারা বৈঠক করছেন। বৈঠক শেষে তারা ব্রিফ করবেন যে তারা কোন সিদ্ধান্ত উপনীত হয়েছেন, কিন্তু এখনও তারা ব্রিফ করেননি। এখনও মোবাইল ফোন ব্যবসায়ীরা এই বিষয়ে কিছু জানেন না। এজন্য তাদের মধ্যে কিছুটা অসন্তোষ, কিছুটা হতাশা আমরা দেখতে পাচ্ছি। সড়কের অবস্থা আগের মতোই আছে। আজ 8 ঘন্টা ধরে সড়ক আটকে রেখেছেন যারা কিনা মোবাইল ফোন, যারা কিনা ব্যবসায়ী রয়েছেন তারা। তাদের দাবি হচ্ছে এনইআইআর যে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার, সেই ক্ষেত্রে তাদের কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে। 57% যে শুল্ক হার আমদানির উপর, সেটি যেন কমিয়ে আনা হয়। দ্বিতীয়ত হচ্ছে এই বাস্তবায়ন করার আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা, ব্যবসায়ীদের দিকটি যেন এখানে উঠে আসে। পাশাপাশি ক্রেতাদের জন্য যেন স্বাচ্ছন্দ্য হয় এমন একটি শুল্ক হার নির্ধারণ করা এবং আমদানির বিষয়টি উন্মুক্ত করা, যেন এখানে কোনো সিন্ডিকেট না আসতে পারে, সবাই আমদানি করতে পারেন। আজকে দুপুরেও মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে বিটিআরসি প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে মোবাইল ফোন ব্যবসায়ীরা বলেছেন তাদের যে স্টক আছে সেই স্টকটি শেষ করার জন্য তারা 6 মাস সময় চান। 6 মাস পর যদি এনইআইআর বাস্তবায়ন হয় তাহলে তাদের তেমন কোনো সমস্যা নেই। তারা যেটি বলছেন, তারাও কর দিতে চান, তারাও রাজস্ব দিতে চান, কিন্তু হুট করে যদি এরকম বাস্তবায়ন করা হয় তাহলে বেশ কিছু সমস্যা হবে। তাহলে যেই সমস্যাটি হবে সেটি হচ্ছে যে হুট করে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে, ক্রেতাদের উপর একটি বাড়তি বোঝা তৈরি হবে, যেই কারণে মোবাইল ফোনের যে ব্যবসা, সেই ব্যবসায় তারা একটি ধসের আশঙ্কা করছেন। তাই তারা চান বিটিআরসি যারা কিনা বৈঠকটি করছেন, বৈঠক শেষে তারা মোবাইল ফোন ব্যবসায়ীদের জানান যে বৈঠকে কী ধরনের রায় হয়েছে বা কী ধরনের সিদ্ধান্ত হয়েছে। সেই জায়গাটি নিয়ে তারা কথা বলছেন এবং তারা আশা করছেন বৈঠক শেষে কিছু জানানো হবে, কিন্তু বৈঠক শেষে এখনও তাদের কিছু জানানো হয়নি। তারা অপেক্ষা করছেন বৈঠকটি কী হয়। এদিকে আগারগা মোড় এবং আগারগা থেকে শ্যামলী আসার যে রাস্তা, এই রাস্তাটি পুরোপুরি আটকে দেওয়া হয়েছে। এই রাস্তা অবস্থানের কারণে রাস্তা দিয়ে কোনো যানবাহন চলছে না। বিকল্প যে পথগুলো আছে সেই পথে, এবং যেই বৈঠকটির কথা বলছিলেন সেটি শেষ হয়নি, নিশ্চয়ই শেষ হলে আপনার মাধ্যমে আপডেট জানাবো। ধন্যবাদ জীবন। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষা ভবন মোড় অবরোধ করেছেন ঢাকার 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর 1টা থেকে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন এবং গত 24 সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় 7টি কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে স্কুলিং কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলো উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে, যদিও এখন পর্যন্ত অধ্যাদেশ জারি করেনি সরকার। ফলে শিক্ষার্থীরা ক্ষোভ জানান বিক্ষোভ কর্মসূচি থেকে। অবিলম্বে অধ্যাদেশ জারি না করলে প্রয়োজনে লাগাতার কর্মসূচি হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এর আগে দীর্ঘদিন ধরে 7 কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে খসড়া প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত রাষ্ট্র আমাদের একটা চূড়ান্ত মুক্তির পথ দেখাতে পারে নাই। শুধুমাত্র আমাদের একটা অধ্যাদেশের জন্য আমাদের এই ইউনিভার্সিটির কার্যক্রমটা এখন আমাদের থেমে আছে। আমরা অধ্যাদেশের মাধ্যমে আমাদের পরিচয় সুনিশ্চিত করে ক্লাসে ফিরতে চাচ্ছি। একটা কৃত্রিম সমস্যা তৈরি করে এই শিক্ষা সিন্ডিকেট অধ্যাদেশটা জারি হতে দিচ্ছে না। আওয়ামী লীগের শাসনামলে জিআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন সব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।
এই মামলার পরবর্তী শুনানি 9 ডিসেম্বর। আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের অভিযোগের মামলায় রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় সংস্থাটির সাবেক 3 মহাপরিচালককে। প্রসিকিউশন বলছে আওয়ামী লীগ সরকারের আমলে 26 জনকে আয়না ঘরে নিয়ে গুম নির্যাতন করা হয়, যারা পরবর্তীতে ফিরে আসেন। গুমের ঘটনায় প্রধানমন্ত্রীর আসনে থেকে সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা নিজেই। শুধু শেখ হাসিনাই নয়, নির্দেশনা কখনো কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের মাধ্যমেও আসত। বিরোধী দলের কিংবা সরকার বিরোধী সাধারণ মানুষ যাদেরকেই হুমকি মনে করতেন তাদেরকেই ধরে এনে রাখা হতো আয়না ঘরে। কারো কারো পরিণতি হতো নির্মম মৃত্যু। যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিকআপের সাথে জড়িত ছিল, তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত, আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত, অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আরেকটা বাহিনীর হাতে দিত, কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত। এদিন শেখ হাসিনা, তারিক সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক, 3 পরিচালক সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে তথ্য ও সাক্ষ্য প্রমাণ আছে বলে জানায় প্রসিকিউশন। এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। গ্রেফতার 3 সেনা কর্মকর্তার আইনজীবী আদালতকে জানান, সেনা আইনের তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি। কেন এই আসামি 3 জন নির্দোষ সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচার পাবো ওই দিন বা ওই যেদিন এই পিটিশনের উপর আদেশ প্রদান করা হইবে। এদিকে ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্ত করতে দেহাবশেষ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। সকালে রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। 24-এর গণ অভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতা। স্বপ্ন এক নতুন বাংলাদেশ গড়ে তোলার। সেই অভ্যুত্থানে শহীদ অনেকেরই মরদেহ এখনো খুঁজে পায়নি তাদের পরিবার। রায়েরবাজারের এই কবরস্থানে অনেকটা গোপনে সে সময় আন্দোলনে শতাধিক শহীদকে গণকবর দেওয়া হয়। অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করে সিআইডির ফরেনসিক টিম। শুরুতে সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান। বলেন, মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য। আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতে সিআইডিকে সহায়তা করছে আর্জেন্টাইন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। The war didn't start today. We have been the last 3 months virtually coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. মরদেহ উত্তোলনের খবর শুনে রায়েরবাজার কবরস্থানে ভিড় করেন নিখোঁজের স্বজনরা। প্রত্যেক বৃহস্পতিবার আমি এখানে এসে পড়ি, মানে আজকে যদি আল্লাহ আমার মিলাই দেয় তা আমি কম যে না আমার ছেলে আমি পাইছি। কবর সংস্কার করে হানি আমরা রাখবো, আমরা বাসায় নিব না। পরিচয় শনাক্ত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজের স্বজনদের ডিএনএ স্যাম্পল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিআইডি। এই কবরস্থানে স্থাপন করা হয়েছে অস্থায়ী ফরেনসিক ল্যাব। যদিও সিআইডি প্রধান জানিয়েছেন পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, তবে এরই মধ্যেই শুরু হয়েছে মরদেহ উত্তোলনের কাজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কথা ছিল 16 ডিসেম্বরের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হবে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে, কিন্তু তা আর হলো না।
নিজের বাড়ি থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, শ্মশানে জমি দান করা নিয়ে গ্রামে বিরোধ চলছিল। পুলিশ বলছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। রংপুরের তারাগঞ্জের পূর্ব রহিমাপুর এই বাড়িতেই থাকতেন ৭৫ বছর বয়সী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। রোববার সকালে অনেক ডাকাডাকির পর সারা শব্দ না পেয়ে লোকজনদের নিয়ে ভেতরে ঢোকেন কেয়ারটেকার দীপক চন্দ্র রায়। দেখেন ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ। সিটকিনি দেয়া ছিল দরজায়, প্রধান ফটক ছিল তালাবদ্ধ। গেটের উপর দিয়া বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকি দেখার পর খাওয়ার রুমে যে দরজা দেখি যে দরজার আগে দেওয়া আছে বাইরে পাক দিয়া, দরজা খুলে দেখি যে লাশ পড়ে আছে ঘরের মাঝিয়ে, রক্তাক্ত একদম রক্ত বান গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসে। অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ও র্যাব ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারও। পুলিশ সুপার জানান, সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে চাইনিজ কুড়াল দিয়ে আঘাতেই হয়েছে হত্যাকাণ্ড। শনিবার রাত 10টা থেকে 11টার মধ্যেই এই ঘটনা ঘটতে পারে বলেও জানায় পুলিশ সুপার। সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে। যোগেশের 2 সন্তান, একজন জয়পুরহাট র্যাবে এবং আরেকজন এসবিতে কর্মরত। বড় সন্তান শুভেনের ধারণা, সম্প্রতি তার বাবা শ্মশানে জমি দান করেন, যেটি গ্রামের অনেকেই মেনে নিতে পারেননি। এছাড়াও জমি জমা নিয়ে গ্রামের অনেকেরই সাথে ছিল বিরোধ, সাথে ছিল কালী পূজা করা নিয়ে বিরোধ। এ ঘটনায় স্বজনরাও দিশেহারা। এই যে একটা শ্মশানকে আমরা দান করছি জমি, এইটা তখন থেকে বাবার কিন্তু কিছু সত্য তৈরি হয় যে কেন দান করবে জমি, কিসের দাতা, এইটা একটা কেন্দ্র মডিফাই, সেটাই এলাকাবাসী সবাই জানে। আমি অবশ্যই চাবো তাদের বিচার হোক, তাদের আইনের আওতায় আনা হোক, আমরা তাদের দেখতে চাই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অর্থাৎ ফাঁসি চাই। রোববার বিজয় দিবসের প্রস্তুতি সভায় নতুন ইউএনওকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানোর কথা ছিল বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনের পর জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুঃখের বিষয়, আজকে আমাদের মিটিংটাও ঠিকভাবে হলো না। এই সকালে শোনার পরে তো আমরাও সবাই ছুটে আসছি। শ্মশান জমিজমা বিরোধ সহ পারিপার্শ্বিক বিষয়কে নিয়েই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি। পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব এবং এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে, যেখানে যাকে প্রয়োজন সেভাবে আমরা এই এটার যে অনুসন্ধানের কাজে যতটুকু যাকে যেভাবে আনা দরকার যেভাবে ঠিকভাবে আমরা এটা করব। যোগেশ চন্দ্র রায় কুরসা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক ছিলেন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ 1 এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটের 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আব্দুল হামিদের। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি 2023 সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। দুদক মহাপরিচালক জানান, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না, মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা। দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর হতে হবে। সরকারের নমনীয় অবস্থান দুর্নীতি প্রতিরোধের সম্ভাবনা নানাভাবে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দুপুরে ধানমন্ডিতে টিআইবির এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, ভারত রাজনৈতিক পরিবর্তনের বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে, তারা এখনো কর্তৃত্ববাদী অবস্থানের পক্ষ থেকে সরে আসতে পারেনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 54 বছর ও 15 বছরের জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে টিআইবির
এই কর্মকর্তা বলেন, রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল, পেশিশক্তি, অর্থ, ধর্মের বিষয়ে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করা উচিত। সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনী দলগুলোর অবস্থান ইশতেহারে তুলে ধরা উচিত বলেও মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিবেশী দেশ ভারত তাদের যে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি মানে বিব্রতকর ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক এবং রাজনৈতিক পরাজয়, সেটা তারা স্বীকার করতে ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত। এবং সেটি তারা, ভারত এমন একটা দেশ না সেটা খুব সহজে তারা এটা স্বীকার করবে, সেটিও একটা বাস্তবতা। কিন্তু সেটার অর্থ এই নয় এটার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে উন্নতি ঘটবে না। উন্নতি ঘটার সুযোগ আছে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আজকের মতো শেষ হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামীকাল অর্থাৎ সোমবার সকালে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি শুরু হয়। পুরো ৫৫ সংশোধনী বাতিল চেয়ে শুনানি করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে গত ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। এদিকে গত ২ ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ও ভেজালের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলায় জরুরি উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই আহ্বান তিনি জানান। প্রধান উপদেষ্টা বলেন, খাদ্য দূষণের প্রভাব পরিবার ও সমাজের সবাইকেই ভোগাচ্ছে, তাই বাস্তবায়নযোগ্য উদ্যোগ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর এই লক্ষ্যে সংশ্লিষ্টদের ১ সপ্তাহের মধ্যে প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, দেশে প্রতি বছর কোটি কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সীসাসহ বিভিন্ন দূষণ শিশুদের জন্য মারাত্মক ক্ষতি তৈরি করছে। আর হাঁস, মুরগি, মাছ, দুগ্ধজাত খাদ্যে অনিয়ন্ত্রিত ওষুধ, কীটনাশকের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা ও পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকলেও কারসাজি করে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন খোদ কৃষি উপদেষ্টা। বলেন, প্রকৃত দাম কেজিতে ৭০ টাকা হওয়া উচিত, কিন্তু ভোক্তাদের অভিযোগ পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, অর্থাৎ ১৪০ থেকে ১৫০ টাকায়। এক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কৃষি কর্মকর্তারা যোগসাজশ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। বাজারে নতুন পেঁয়াজ এসেছে, কিন্তু ভরা মৌসুমেও পেঁয়াজের বাজার চড়া। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। এ নিয়ে ক্ষুব্ধ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছেন, কারসাজি করে ভোক্তা ও কৃষকদের জিম্মি করছে একটি চক্র। এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকটও নেই, কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। পেঁয়াজের দামটা যদি ৭০-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা, আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। যেসব ব্যবসায়ী পেঁয়াজের দাম নিয়ে কারসাজির সাথে জড়িত তাদের খোঁজা হচ্ছে। এক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের যোগসাজশ থাকলে তারাও ছাড় পাবেন না বলে সতর্ক করেছেন উপদেষ্টা। বলেন, এসপিওসিদের মতো কৃষি কর্মকর্তাদেরও বদলি করা হবে লটারির মাধ্যমে। সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। এসপিদের যে পোস্টিং করে দিছি লটারির মাধ্যমে, এখানেও দরকার হলে এই কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দেব। উপদেষ্টা বলেন, দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানি করা হবে। হঠাৎ এই দাম বাড়ায় দেওয়ার পর কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে, আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে। ক্ষতির সম্মুখীন হওয়ায় আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। সবজির দাম সামনে আরও সহনীয় হবে বলে আশাবাদী কৃষি উপদেষ্টা। আলুর যে গতবার যে মূল্যটা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের গ্রামের বাড়ি সিলেটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে তার পৈতৃক নিবাস রাহাত মঞ্জিলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম উপস্থিত ছিলেন। পারিবারিক এই আয়োজনে জুবাইদা রহমানের আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়, দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানানো হয়। বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড TCL আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। ডিএক্স গ্রুপ TCL এর একমাত্র অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন, বিতরণ, স্থানীয় উৎপাদনের দায়িত্ব পালন করবে। দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে TCL এর আনুষ্ঠানিক অভিষেক ঘটে। TCL এর রিজিওনাল সেলস ডিরেক্টর মিস ক্যারল জানান, বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসতে পেরে তারা আনন্দিত। ডিএক্স গ্রুপের CEO দেওয়ান কানন জানান, এই ব্র্যান্ডটির সাথে অংশীদারিত্বের মাধ্যমে দেশে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পণ্য আরও সহজলভ্য হবে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের 18তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঢাকা সেনানিবাসে কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কাউন্সিল সভায় আলোচকরা বলেন, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষার মান সবসময় উন্নত, যা বিভিন্ন পেশাগত MBBS পরীক্ষায় প্রতিফলিত হচ্ছে। এ সময় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সেনাপ্রধান AFMC উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে একাডেমিক ভবনের সম্প্রসারণ, ছাত্রীনিবাসের সম্প্রসারণ, মসজিদ কমপ্লেক্স, দর্শক গ্যালারি, মাল্টিপারপাস হল, AFMC প্রধান ফটক সহ 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশে ব্যবসা শুরু করা জটিল কাজ, নিবন্ধন কার্যক্রম কঠিন, সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয়। এই সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে অ্যাপ। এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন উদ্যোক্তা। SME মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহজলভ্য ও সুদহার সহনীয় করতে হবে। মোট দেশজ উৎপাদন বা GDP-তে SME খাতের অবদান 25%। মোট কর্মসংস্থানের 85% নিশ্চিত করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। রোববার সকালে 7 দিনের জাতীয় SME পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্ব পায় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকট ও সম্ভাবনার নানা দিক। বলা হয়, উচ্চ ব্যাংক সুদহার SME উদ্যোক্তাদের ব্যবসায় অন্তরায়, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে সুদহার কমিয়ে আনা কঠিন। স্মল সেক্টর 15% আমরা চার্জ করি, মিডিয়াম সেক্টর 13 থেকে 14% চার্জ করি। সো এই রেটগুলো অ্যাকচুয়ালি SMEর জন্য উন্নয়ন সহায়ক না, এটা অনেক বেশি রেট, ডেফিনেটলি আমরা মানি, বাট ডিরেক্টলি আমরা এই রেটে হাত দিতে পারছি না, কারণ মুদ্রাস্ফীতি নিচে নামতে হবে। GDP সাইজ হচ্ছে প্রায় 55 লক্ষ কোটি টাকা। শুধু SMEদের কন্ট্রিবিউশন এর মধ্যে হচ্ছে প্রায় 30% বা 17 লক্ষ কোটি টাকা। আমরা প্ল্যান করছি যে আমরা এটাকে 30% থেকে আগামী 5 বছরে 35%-এ নিয়ে যাব। অনুষ্ঠানে ব্যবসা শুরুর জটিলতা দূর করতে অ্যাপ চালুর আশ্বাস দেন বিডার প্রধান নির্বাহী। ব্যবসা নিবন্ধনটা খুব জটিল একটা ব্যাপার, এবং সেটা যেহেতু ওই বিভিন্ন জায়গায় এক সশরীরে গিয়ে করতে হয়, তখন অনেক ধরনের দুর্নীতির শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হয়। আমরা একটা অ্যাপের মাধ্যমে আসলে এই নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবকিছু একটা সিঙ্গেল ফর্মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, এটা আমরা চেষ্টা করছি যে আগামী বছরের কোনো একটা সময় আমরা এটা চালু করে দিতে পারবো। বিসিক সহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানান শিল্প উপদেষ্টা। বলেন, পরিবেশ সম্মত উপায়ে উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিসিক বা SME বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে, শিল্পের জন্য পার্ক করা হয়েছে, সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন। SME খাতে বিশেষ অবদানের জন্য 6 জন উদ্যোক্তাকে দেয়া হয় সম্মাননা। মেলায় প্রায় 400 জন উদ্যোক্তা তুলে ধরেছেন হস্তশিল্প, চামড়া ও পাটজাত সহ হরেক রকম পণ্য। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিতে কাজ করছি, তারা একসময় এদেশের শিল্প খাতকে একটা অন্যতম উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বায়ু দূষণের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দায়ী বলে মন্তব্য করেছেন LGRD সচিব রেজাউল মাকসুদ জাহেদি। এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার চেয়ে সবার সচেতনতা জরুরি বলে মনে করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বব্যাংকের সহায়তায় LGRD মন্ত্রণালয় আয়োজিত নগর এলাকায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য অভিযোজন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় সচিব এই মন্তব্য করেন।
করেছেন। বলেন নির্মাণ উপকরণ কিভাবে পরিবহন করা হবে, ব্যবহার করা হবে নীতিমালা আছে, কিন্তু গৃহায়ন ব্যবসায়ীরা তা মানেন না। সচিব অভিযোগ করেন নির্মাণ শিল্প বায়ু দূষণের প্রধান কারণ। বলেন সচেতন না হলে প্রতিদিন 10টি মোবাইল কোর্ট পরিচালনা করেও দূষণ রোধ করা সম্ভব না। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।